ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ছাত্রদের জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সেকেন্ড সেমিস্টার আছে, সেই সেকেন্ড সেমিস্টারে একটা গল্প আছে যার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। শর্ট স্টোরি, এটা কিন্তু একটা শর্ট স্টোরি। এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা লিখেছে হচ্ছে ও হেনরি লেখা এই শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন মধ্যে কিন্তু অনেক দর্শন আছে, অনেক ভ্যালুয়েবল লিসেন্স আছে। এটাকে আমাদের ভালো করে পড়তে হবে এবং এর ভিতরে যে দর্শন এবং ভ্যালুয়েবল লিসেন্স আছে সেটাকে আমাদের জীবনে কিন্তু ইউজ করতে হবে। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম মানুষের জীবনকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। একটা হার্ডেন ক্রিমিনালকে একটা ভালো মানুষে পরিণত করতে পারে। প্রেমের মধ্যেই সেই ট্রান্সফরমেশন শক্তি আছে। আর কি, আর হচ্ছে ক্ষমার মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা যায়। বলে না, ক্ষমাই পরম ধর্ম। হেনরি কিন্তু এটাই এখানে দেখিয়েছে। ক্ষমার মাধ্যমে একটা হার্ডেন ক্রিমিনালকে আবার ভালো মানুষে পরিণত করা যায়। চলো দেখা যাক এই গল্পের বিষয়বস্তু কি। এই গল্পটা প্রথম যখন লেখা হয়েছিল তার নাম ছিল রিট্রাইভড রিফরমেশন। এই গল্পের প্রথম নাম ছিল এটা। পরে এই গল্পের নাম চেঞ্জ করে দেওয়া হয় জিমি ভ্যালেন্টাইন। গল্পের শুরুতেই যে সিনটা থাকে, গল্পের শুরুর যে সিনটা সেটাকে একটা দেখা যায় আচ্ছা আগে একটু বলে নিই। গল্পের যে প্রোটাগনিস্ট, যে হিরো, সে একটা ক্রিমিনাল, হার্ডেন্ড ক্রিমিনাল। সে কী করে, সে সিন্দুক ভাঙে এবং সে কিন্তু খুব ইয়াং, দেখতে খুব সুন্দর। এবং তার কাজটা কি, তার কাজটা সিন্দুক ভাঙা। এবং তার মানে কি, তার মানে এটা বোঝাচ্ছে যে সে সমাজ বিরোধী একটা মানুষ, সে একটা ক্রিমিনাল, সে একটা কনভিক্ট। এই কনভিক্টটি কী হবে, ভালোবাসা ক্ষমার জন্য পরবর্তীতে কিন্তু সাধারণ ভালো মানুষে পরিণত হবে। এটাই কিন্তু এখানে দেখিয়েছে। ক্ষমাও আমাদের করতে হয় সবসময়। কিন্তু এখানে দেখিয়েছে যে সবসময় যে আমরা আইন দিয়েই সমস্যার সমাধান করব তা না, আইন ছাড়াও কিন্তু সমস্যার সমাধান করা যায়। শুধু চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা দিয়েই কিন্তু সমস্যার সমাধান হয় না। অনেক সময় ক্ষমা দিয়েও কিন্তু আমাদের অনেক মানুষকে ভালো করে দেওয়া যায়, অনেক হার্ডেন ক্রিমিনালকে। গল্পের শুরুতেই দেখা যায় যে এখানে একটা প্রিজন মানে কারাগার। সেই কারাগারের শুরুতেই যে চিত্রটা দেখা যায় সেখানে কারাগারের একটা চিত্র। কারাগারের যে জুতোর শপ আছে, সেখানে দেখা যাচ্ছে এই যে প্রোটাগনিস্ট, যার নাম জিমি ভ্যালেন্টাইন, তাকে দেখা যায় সে সেখানে জুতোর উপর পাটটা সেলাই করছে খুব মনোযোগ সহকারে, অসাধারণ মনোযোগ সহকারে এবং একাগ্রতার সাথে সেলাই করছে। সেই মুহূর্তে কারাগারের যে প্রহরী থাকে সে আসে এবং তাকে নিয়ে যায় অফিসে, মানে কারাধ্যক্ষের অফিসে। এবং ওয়ার্ডেন জিমিকে কী করে, জিমিকে একটা ক্ষমাপত্র তাকে দেয়। ক্ষমাপত্র ছাড়পত্র, যেটা সকালেই গভর্নর সাইন করে দিয়েছে এবং জিমিকে পরের দিন সকালে ছেড়ে দেওয়া হবে। ওয়ার্ডেন সেটা তাকে দেয় এবং জিমি কিন্তু সেটা খুব আগ্রহের সাথে নেয় না। তার মধ্যে সেরকম উৎফুল্ল এবং আনন্দ কিন্তু দেখা যায় না। কারণটা কি, জিমি এই জেলে এসেছে স্প্রিংফিল্ড কেসে। স্প্রিংফিল্ড বলতে একটা কেস যেখানে কোনো সিন্দুক সে চুরি করেছিল, সেই কেসে জড়িত থাকার জন্য। এবং সেখানে সেই কেসে 4 বছরের তার সাজা হয়েছিল এবং 4 বছরের মধ্যে সে 10 মাস এখানে কাটিয়েছে। সে আশা করেছিল 3 মাসের মধ্যেই সে বেরিয়ে যাবে। যতবারই সে জেলে গেছে ততবারই সে 3 মাসের বেশি কখনোই জেলে থাকেনি। এবার যেটা হয়েছে সেটা কি, তাকে 10 মাস তাকে থাকতে হয়েছে। এর জন্য তার মনটা খুব একটা ভালো না, সে খুব একটা উৎফুল্ল না। সে যখন একটা নিল, সে একদম তার মধ্যে সেরকম কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। এবং ওয়ার্ডেন তাকে বললো, জিমি, এটা তুমি ধরো এবং তুমি কালকে সকালেই বেরিয়ে যাবে এবং তুমি এবার থেকে বেরিয়ে একটা সৎ মানুষ হওয়ার চেষ্টা করো এবং এই সিন্দুক ভাঙা বন্ধ করো। এবং তুমি মনের দিক দিয়ে খুব ভালো ছেলে, তুমি মনের দিক দিয়ে খারাপ নয়। তুমি এগুলা অপরাধীমূলক কাজ বন্ধ করে একটা সততা, একটা জেন্টলম্যান লাইফ লিড করো। জিমি তখন বললো, আমি তো জীবনে কোনোদিনও কোনো সেফকে ভাঙিনি, কোনো সিন্দুক ভাঙিনি এবং চুরি করিনি। তখন ওয়ার্ডেন একটু হাসলো, মুচকি হাসলো এবং বলল যে তাই নাকি, তাহলে তুমি স্প্রিংফিল্ড কেসে কীভাবে স্প্রিংফিল্ড কেসে তুমি কীভাবে এখানে আসলে? এবং অবশ্যই অতি উচ্চ সমাজে কারোর সঙ্গে আপোষ করার ভয়েই কি তুমি অপরাধমূলক ঘটনায় নিজেকে অভিযুক্ত না থাকার প্রমাণ দিতে পারো নি? নাকি আসলে কোনো নিচু বুড়ো জুরি তোমাকে অভিযুক্ত প্রমাণ করেছিল? সবসময় তোমাদের মতন একজন নিরাপদ ব্যক্তি এইভাবে মিথ্যা অভিযোগে শিকার হয়ে যায়, তাই নাকি? ওয়ার্ডেন তাই বলল।
জিমিকে। হুম, জিমি বলল, আমি তো স্প্রিংফিল্ডে কোনো দিনও যাইনি এবং কোনো সময় যে স্প্রিংফিল্ড কি জায়গাটা কি সেটাই আমি জানি না ঠিক। তখন ওয়ার্ডেন ক্রোনিনকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যাওনি ভালো কথা, তুমি দেখোনি ভালো কথা, তুমি চুরি করোনি, তুমি কালকে সকালে বেরিয়ে যাচ্ছ, তোমার তুমি ছাড়া পেয়ে গেছো। ক্রোনিনকে বলল, হুম, সেকে ওয়ার্ডেন ক্রোনিনকে বলল জিমিকে নিয়ে যাও এবং সকালে জেল থেকে বেরোনোর যে ড্রেস আছে তাকে সেই ড্রেস পরিয়ে 7টার সময় তুমি বুল পেনে নিয়ে আসবে, যেখানে অপরাধীদের রাখা হয়। আর তাও অবশেষেও ওয়ার্ডেন কিন্তু জিমিকে বলে দিল যে আমার অ্যাডভাইসের উপর তুমি অবশ্যই নজর রাখবে, অবশ্যই গুরুত্ব দিবে, আমি যেটা তোমাকে বললাম। ঠিক মতন সকাল সেই সময় যেই সময় বলা হলো সেই সময় প্রণীন তাকে নিয়ে আসলো এবং তাকে পরনে তার ছিল আলখেল্লা টাইপের একটা ড্রেস এবং পায়ে যে জুতো ছিল জুতোটা ছিল প্রচণ্ড শব্দওয়ালা জুতো, ক্যাচ ম্যাচ করে, যেই ড্রেস পরে কম্পালসরি গেস্টরা বেরোয়। ক্লার্ক তাকে হাতে দিল একটা রেলওয়ে টিকিট, $5 বিল। $5 একটা বিল, একটা রেলওয়ে টিকিট, যেটার মাধ্যমে আইন চাচ্ছে জিমি আবার নতুনভাবে সুন্দর জীবনযাপন শুরু করে। ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিল। জিমি যেই নাম্বার দিয়ে জেলে পরিচিত ছিল 9762, সেটা জেলের বইয়ে রেকর্ড করে রাখা হলো এবং জিমি তখন বেরিয়ে গেল দিবালোকে। প্রিজন থেকে সে বেরিয়ে গেল, মুক্ত হলো। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস ওয়েভিং গ্রিন ট্রিজ, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, সে যখন একদম সে জেল থেকে আর অন্য কোনো দিকে না তাকিয়ে সে চলে গেল, সিধা চলে গেল একটা রেস্টুরেন্টে। সে তাকালো না কোনো পাখির দিকে, পাখির গানের দিকে, গাছ, আশেপাশে যে গাছ আছে সবুজ গাছ, সেই সবুজ গাছ দুলছে, সেই নড়ছে, কোনো দিকে সে নজর না দিয়ে ফুলের গন্ধ কোনো কিছু না ফলো করে সে একদম স্ট্রেট চলে গেল রেস্টুরেন্টে। সেখানে সে তার স্বাধীনতার প্রথম সুন্দর আনন্দটাকে উপভোগ করলো, ঝলসানো চিকেন আর হোয়াইট ওয়াইনকে উপভোগ করে। তার সাথে ছিল একটা সিগার, যেই সিগারটা ওয়ার্ডেন তাকে যে সিগারটা দিয়েছিল তার থেকে ভালো সিগার। সেখান থেকে সে ধীর পায়ে রেল স্টেশনের দিকে এগিয়ে গেল। দরজার পাশে বসে থাকা একজন অন্ধের টুপিতে সে এক শিকি ছুঁড়ে দিল এবং ট্রেনে চেপে বসলো। 3 ঘন্টা পর সে দেশের সীমান্তে একটা ছোট্ট শহরে এসে নামলো এবং সে সেখান থেকে গেল তার বন্ধুর ক্যাফে ম্যাকডোনাল্ড। তার এখানে যে বন্ধুর নাম ম্যাকডোনাল্ডস, তার ক্যাফেতে সে যে উপস্থিত হলো এবং তার সাথে হাত করমর্দন করলো এবং ম্যাকডোনাল্ড তাকে বলল, জিমি, আমরা দুঃখিত যে আরও আগে ব্যবস্থা করতে পারিনি, তোমাকে ছাড়াতে পারিনি। মাইক বলল, কিন্তু স্প্রিংফিল্ড থেকে আমরা প্রতিবাদ করেছি। চমৎকার। জিমি বলল, ঠিক আছে, সবই ঠিক আছে, আমাকে চাবিটা দাও। সে চাবি নিল এবং ঘরের পেছনে দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ঘর ছেড়ে যাওয়ার সময় সে তার ঘরটা ছেড়ে যখন সেখানে গিয়েছিল, এই ঘর থেকে জিমিকে স্প্রিংফিল্ড কেসে অ্যারেস্ট করেছিল এবং যখন পুলিশরা এসেছিল এবং গোয়েন্দারা এসেছিল তখন তার সাথে প্রচণ্ড ধস্তাধস্তি হয় এবং তার জামার যে বোতামটা সেই বোতামটাও খুলে পড়ে যায় মেঝেতে। যেখানে পড়েছিল সেখানেই ওই বোতামটা আছে, মানে এই ঘরে আর কেউ ঢোকেনি। ঘরে ঢুকে জিমি একটা ভাঁজ করা বিছানা টেনে বের করে এনে জিমি দেওয়ালের একটা প্যানেল খুলে ফেললো। তার ভেতর থেকে ধুলো ভরা একটা সুটকেস বার করলো। সেই সুটকেসটার ভেতরে ছিল জিমির প্রাণের যন্ত্রপাতি, একদম কমপ্লিট একটা সেট, একটা সান্দাওয়া ইস্পাতের তৈরি, কমপ্লিট টেম্পার্ড স্টিলের তৈরি সমস্ত যন্ত্রপাতি, যেই যন্ত্রপাতি দিয়ে কিন্তু জিমি বড় বড় সিন্দুক ভাঙে। জিমি সেই যন্ত্রপাতির দিকগুলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে কী ছিল ফুটো করার যন্ত্র, ফিতে ও চাবির তালা খোলার খিলান, খোঁচাওয়ালা শাবল, ক্ল্যাম্পস আর মাটি কাটার তোরপুন। 2-3টি যন্ত্রপাতি জিমি নিজেই তৈরি করেছিল এবং পুরো দাম ছিল $900 কাছাকাছি। 8 ঘন্টার মধ্যে জিমি কিন্তু পুরো পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে সুন্দর ড্রেস পরে অসাধারণ সুন্দর তখন লাগছিল তাকে। তার সেই সুটকেস, ধুলো ঝাড়া সুটকেস নিয়ে সে নেমে আসলো এবং ম্যাকডোনাল্ডের বন্ধুত্ব সুরে বলল, ম্যাকডোনাল্ড তখন তার বন্ধু
ক্যাফেতে যখন সে নিচে নেমে আসলো, মাইক ড্রোন তার বন্ধু তাকে বললো, মাথায় কি কিছু এসেছে নাকি? জিমি বললো, না, আমি এখন হচ্ছে এই মুহূর্তে নিউ ইয়র্কের অ্যামালগেমেটেড স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার ও ফ্যাজেল হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। এই কথা শুনে তার বন্ধু এত আনন্দিত হলো যে তাকে হচ্ছে উতলে ওঠা দুধ পান করতে হলো, কারণ জিমি কখনো কঠিন পানীয়, কড়া পানীয় স্পর্শ করেনি। 9762, এটা ছিল জিমির হচ্ছে কয়েদি নাম্বার। এই জিমি স্প্রিংফিল্ড কেসে ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পরেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ডের যে সিন্দুক আছে, সেই সিন্দুকটা চুরি হয়ে গেল। সিন্দুকের ভেতর থেকে একদম যে চুরি করেছে সে কিন্তু তার কিন্তু কোনো ক্লু রাখেনি। অল্প স্বল্প $800 পড়েছিল সেখানে। তারপর 2 সপ্তাহ পরে কিন্তু লোগার স্পটের যে সিন্দুক ছিল সেই সিন্দুকে হচ্ছে ডাকাতি হলো, এবং তারপরেই কয়েকদিন পরেই জেফারসন সিটির যে পুরনো ব্যাংক ছিল, ব্যাংকের যে সিন্দুক ছিল সেটাও কিন্তু চুরি হয়ে গেল, সেটাও সেই সিন্দুকেও হাত পড়লো হচ্ছে কোনো সিন্দুক চোরের। এখানে ক্ষতিটা এতটাই বেশি ছিল, পুরো শহরে এইভাবে শোরগোল উঠে গেল যে এবার হচ্ছে বেন প্রাইস, যে ফেমাস ডিটেকটিভ, তাকে আবার ডাকা হলো। এই বেন প্রাইসই ছিল স্প্রিংফিল্ড কেসে জিমির তদন্ত করছিল, কিন্তু কারণ বেন প্রাইসই একমাত্র কি পারে হচ্ছে এই জায়গাটা থেকে কে এই চুরি করছে পুরো বের করতে, কারণ বেন প্রাইস হচ্ছে সুদক্ষ একটা শার্প ডিটেকটিভ। বেন প্রাইস যখন আসলো এবং পুরো 3টা চুরির কেসগুলো যখন স্টাডি করলো, দেখলো, সব কিছু মিল পেল, তখন সে বলল, এটা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইন হস্তাক্ষর, জিমি ভ্যালেন্টাইনই এটা করতে পারে, সে তার কাজ আবার শুরু করে দিয়েছে এই বলল, এবং পুরো বিষয়গুলোকে দেখলো একটা তালা খোলার নব, লক্ষ্য করুন, এতে দেখা এত সহজে সেটা তোলা হয়েছে যেন বর্ষাকালে কেউ মাটি থেকে মূল্য উপড়েছে। তারই কাছে সেই ক্ল্যাম্প যেটা এই কাজ করতে পারে, সে তার ক্ল্যাম্প দিয়েই এত সুন্দরভাবে সিন্দুকের হচ্ছে নব খুলেছে। আর দেখুন কত নিখুঁতভাবে ওই তালার ভেতরের যন্ত্রগুলি টেনে বার করা হয়েছে। জিমি কখনো একটার বেশি ফুটো করে না, জিমি যখনই করে তখন একটাই ফুটো করে। আমার অনুমান যে জিমি ভ্যালেন্টাইনকেই আমার প্রয়োজন, জিমি ভ্যালেন্টাইন এটা করতে পারে, অন্য কেউ করতে পারে না, এত নিখুঁতভাবে চুরি। সেই জন্য তড়িঘড়ি করে সে কাজে লেগে গেল জিমিকে ধরার জন্য। বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনের কী হতো, বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনের অভ্যাসগুলো জানতো, কারণ সে স্প্রিংফিল্ড কেস যখন স্টাডি করেছে তখন দেখেছে। জিমি ভ্যালেন্টাইনের হচ্ছে হ্যাবিটসগুলো কী ছিল, খুব দ্রুত জাম দিতে পারতো। কী ছিল, লং জাম্প, কুইক গেটওয়েজ, নো কনফিডেন্স, এ টেস্ট ফর গুড সোসাইটি। দিস ওয়েস had helped Jimmy Valentine to become noted as a successful dodger of retribution. সে লম্বা জাম দিতে পারতো, খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতো। সে যখন সিন্দুক ভাঙতে যেত তখন সে কিন্তু তার সাথে কোনো সাথে নিত না, এবং সোসাইটিতে তার একটা আলাদা নাম ছিল, তার সোসাইটিতে সবাই তাকে খুব ভালোবাসতো। এটাই ছিল জিমি ভ্যালেন্টাইনের সবচেয়ে বড় শক্তি। যখনই সে জেলে যেত খুব তাড়াতাড়ি সেখান থেকে সে বেরিয়ে আসতে পারত। বেন প্রাইস এই কাজটা যখন হাতে পেল এবং তখন অন্যান্যরাও খুব স্বস্তি যে না, এবার একটা সুরাহ হবে। একদিন জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে একটি পত্র বহনকারী ভাড়াটে ঘোড়ার পিঠে চেপে আরকানসাসের কালো পতাকা চিহ্ন দেশের রেল রাস্তা থেকে 5 মাইল দূরে এলমোর নামে একটি শহরের উদ্দেশ্যে রওনা দিল। জিমিকে তখন লাগছিল অসাধারণ সুন্দর। কলেজ থেকে সদ্য বাড়িতে ফিরে আসা তরতাজা এক যুবক খেলোয়াড়ের মতন তাকে লাগছিল, অ্যাথলেটিকের মতন। এবং সে রাস্তা দিয়ে যখন পার হয়ে হোটেলের দিকে যাচ্ছিল তখনই তার সাথে দেখা হয়। তার চোখে পড়ে এক যুবতী, একদম সুন্দর এক যুবতী। সেও রাস্তা দিয়ে হাঁটছিল এবং রাস্তা ক্রস করে জিমির পাশ দিয়ে বেরিয়ে সে রাস্তার পাশে থাকা একটা অফিসে দরজা দিয়ে ভেতরে ঢুকলো। সেই অফিসের দরজার উপর লেখা ছিল এলমোর ব্যাংক। এটা ছিল এলমোর ব্যাংক, এলমোরের এক ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে যখন তাকালো সে তার সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেল। এক কথায় জিমি ভ্যালেন্টাইন কিন্তু প্রেমে পড়ে গেল। ইট ওয়াজ দ্য ফার্স্ট সাইট অফ লাভ। এবং
এখানেই থেকেই এই গল্পের হচ্ছে ক্লাইম্যাক্সটা চেঞ্জ হয়ে যায়। মেয়েটাও কিন্তু জিমিকে দেখলো এবং সে লজ্জা পেয়ে গেল, এবং এলমোরে জিমির মতন এত সুন্দর এবং হচ্ছে সুন্দর যুবককে দেখাই যায় না। জিমি এত সুন্দর ছিল। এবং সেই ব্যাংকের যে সিঁড়ি ছিল, সেই ব্যাংকের সিঁড়িতে একটা ছেলে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিল, যাকে দেখে মনে হচ্ছিল সে হচ্ছে একটা হচ্ছে শেয়ার বাজারের দালাল। এবং হচ্ছে জিমি তখন হচ্ছে তাকে হচ্ছে বিভিন্ন প্রশ্ন করে, শহর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, এবং ফাঁকে ফাঁকে তাকে 10 সেন্টের মুদ্রা দিচ্ছিল ঘুষ, যাতে করে সে সেই মেয়েটার সম্বন্ধে যাবতীয় অনেক তথ্য খুঁজে পায়। যুবক মেয়েটি যখন বেরিয়ে আসলো, সে জিমিকে আর না দেখে রাজকীয়ভাবে সে সেখান থেকে বেরিয়ে গেল। জিমি কায়দা করে ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই যুবকটিটা কি পলি সিমসন? ছেলেটি বলল, না, উনি অ্যানাবেল অ্যাডাম। উনি হচ্ছে ওনার বাবারই এই ব্যাংকটা হচ্ছে এই মেয়েটির বাবার। আপনি কেন এলমোড়ে এসেছেন? আপনার ঘড়ির চেনটা কি সোনার? আমি একটা শিকারি কুকুর কিনবো, আরও কিছু 10 সেন্টের মুদ্রা কি দেবেন আমাকে? এই ধরনের বিভিন্ন কোশ্চেন ছেলেটা জিমি ভ্যালেন্টাইনকে করছিল। এবং হচ্ছে জিমি তারপর কী হলো, তারপর সে হোটেলে ঢুকে গেল। সেই হোটেলের নাম ছিল হচ্ছে প্ল্যান্টার্স হোটেল। সেখানে তার নাম নথিভুক্ত করলো রাল্ফ ডিসপেন্সার। জিমি আর নেই, জিমি কনভিক্ট ক্রিমিনাল, জিমি আর নেই। এবার জিমি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সফর্ম, ভিতর দিক দিয়ে পরিবর্তন শুরু হয়ে গেছে। এবং সে হচ্ছে ডেস্কের মধ্যে দাঁড়িয়ে জিমিকে, সেই হোটেলের কেরানিকে তার সমস্ত কর্মসূচি বলল। এবং হচ্ছে সে বলল, আমি এখানে একটা হচ্ছে ব্যবসা শুরু করার কথা ভাবছি। এখানে জুতোর বিজনেস কীরকম চলবে এখানে। এবং হচ্ছে সেই ক্লার্কও জিমির স্টাইল, সৌন্দর্য, অ্যাটিটিউড দেখে কিন্তু খুব বিস্মিত হলো। এবং সেই ক্লার্ক জিমিকে যথেষ্টভাবে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল, সাহায্য করছিল। বলল, না, এলমোর এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে সব ধরনের বিজনেসই খুব ভালো চলে। এখানে যা জুতোর দোকান আছে সেগুলো হচ্ছে খুব একটা স্টাইলিস্ট নয়, এলিভেটেড জন্য আপনি এখানে জুতোর বিজনেস করতে পারেন। জিমি যথেষ্ট তথ্য এখান থেকে পেয়ে গেল, এবং জিমি ভাবলো যে আমি এখানে কয়েকদিন থেকে পুরো জায়গাটাকে একটু দেখে নিই। এইভাবে কিন্তু হচ্ছে জিমি হচ্ছে তার যা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন সে পেয়ে গেল। এবং হচ্ছে হোটেলে জিমি বলল, না, কোনো বয়কে ডাকার দরকার নেই, আমি আমার সুটকেসটা নিজেই বহন করে আমি আমার রুমে নিয়ে যেতে পারবো। Spencer the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore. রাল্ফ ডিসপেন্সারকে এখানে একটা হচ্ছে মাইথোলজিক্যাল বার্ডের সাথে তুলনা করা হয়েছে, যেই পাখি হচ্ছে তার চিতাভস্ম থেকে আবার পুনর্জীবিত হতে পারে। এখন এই রাল্ফ ডিসপেন্সার নতুন রূপ জিমি ভ্যালেন্টাইন চলে গেল। জিমি ভ্যালেন্টাইন যে ট্রান্সফর্ম রূপ হচ্ছে রাল্ফ ডিসপেন্সার, এটাই এখানে হচ্ছে ওহেন্ডি দেখাতে চেয়েছে যে জিমির মধ্যে বিশাল পরিবর্তন, নতুন রূপের রিভার যাকে বলা হয়। জিমি এলমোরে থেকে গেল এবং সেখানে সে জুতোর বিজনেস করলো, এবং সেই জুতোর বিজনেসটাকে দিন রাত পরিশ্রম করে পুরো সফল একটা উচ্চ জায়গায় নিয়ে চলে গেল, পুরো সফল বিজনেসম্যান। এবং তারপরে তার দেখা হতে লাগলো মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে। যতবারই তার দেখা হয় ততবারই সে হচ্ছে তার সৌন্দর্য, তার হচ্ছে নমনীয়তা দেখে সে আরও গভীর প্রেমে হাবুডুবু খেতে লাগলো। বছরের শেষে জিমি ভ্যালেন্টাইন কিন্তু একটা ভালো বিজনেসম্যান হয়ে গেল। পুরো জায়গার সে হচ্ছে সেই অঞ্চলে লোকের হচ্ছে রেসপেক্ট, সম্মান থেকে শুরু করে সে একটা পপুলারিটি অর্জন করলো। জিমি এবং অ্যানাবেল, মানে এই যে ইয়াং লেডি, তার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডাম, তারা কিন্তু হচ্ছে প্রেম বন্ধনে আবদ্ধ, এবং তাদের বিয়েও ঠিক হয়ে গেল। ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে তারা হচ্ছে বিয়ে করবে। অ্যানাবেলের বাবা যে মিস্টার অ্যাডাম, যে এলমোর ব্যাংকের মালিক, সে তাদের হচ্ছে এই বিয়েকে তারা হচ্ছে স্বীকৃতি দিল, মেনে নিল। জিমি তাদের বাড়িতে যাওয়া আসা করতো। জিমি হচ্ছে তার হচ্ছে মানে অ্যানাবেল অ্যাডামের দিদির বাড়িতেও যাওয়া আসা করতো, মানে একটা সুন্দর সম্পর্কে জিমি আবদ্ধ হলো। এবং হচ্ছে একদিন জিমি কী হলো, তার ঘরে বসে আছে এবং সে একটা চিঠি লিখলো তার এক পুরনো বন্ধুকে, সেন্ট লুইয়ে, যা ডিয়ার ফোন। সেখানে বললো তার বন্ধুকে, যে চিঠিতে লিখলো যে আমি চাই তুমি হচ্ছে সুলিভানসে আসো, লিটল রক নেক্সট ওয়েডনেসডেতে, এবং হচ্ছে 9টার সময়। আমি চাই আমার জীবন সম্বন্ধে অনেক কিছু তোমাকে জানাতে। আমার যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো তোমাকে আমি দিয়ে দিতে চাই। এবং হচ্ছে
এই যন্ত্রপাতিগুলো কিন্তু তুমি হচ্ছে আর কোথাও খুঁজে পাবে না। সে বিলি, এই বন্ধুর নাম হচ্ছে বিলি। আমি হচ্ছে আমার পুরনো বিজনেস ছেড়ে দিয়েছি, মানে ক্র্যাকিং সেফস, মানে সিন্দুক ভাঙা বন্ধ করে দিয়েছি। আমি একটা সুন্দর বিজনেস শুরু করেছি। আমি এখন সততার জীবনযাপন করছি। এসব জিনিস সে হচ্ছে চিঠিতে লিখলো, এবং হচ্ছে আমি 2 সপ্তাহের মধ্যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, যে হচ্ছে আমার জীবনে এখন হচ্ছে এসেছে। যে হচ্ছে একটা হচ্ছে অ্যাঞ্জেল। জিমি অ্যানাবেলকে অ্যাঞ্জেল হিসেবে আখ্যায়িত করলো, এবং বললো আমার বিয়ে হওয়ার পর আমি চলে যাব হচ্ছে ওয়েস্টে, এবং হচ্ছে আমি আর কোনো দিনও অসৎ কাজ করব না। আমাকে কোটি কোটি টাকা দিলেও আমি অসৎ কাজ করব না, এবং হচ্ছে তুমি আসো এবং আমার সাথে দেখা করো। আমার ওয়াইফ, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, অ্যানাবেল, সে হচ্ছে আমাকে বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি, এবং আমি ডিসিশন নিয়েছি আমি আর কোনো অসৎ কাজ কোনো দিনও করবো না। তুমি আমার সাথে দেখা করো এই সুলিভান প্লেসে। আমি তোমাকে আমার যত যন্ত্রপাতি আছে সেগুলো তোমাকে আমি দিয়ে দেবো। চিঠি লেখার পরে সোমবার রাত্রে বেন প্রাইস কিন্তু তদন্ত করতে 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 কী করলো, সে হচ্ছে এলমোরে এসে উপস্থিত হলো। বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি ইনটু এলমোর ইন এ লিভারি বুগি। ঘোড়ার গাড়িতে চেপে সে চলে আসলো, এবং হি লাউন্ড অ্যাবাউট টাউন ইন ইস কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। এবং সে চলে আসলো এবং পুরো শহরটাকে তন্ন তন্ন করে সে খুঁজলো। এবং সে একদিন কী হলো, একদিন হচ্ছে রাস্তায় থাকা হচ্ছে ড্রাগ স্টোর, মানে ওষুধের দোকানে দাঁড়িয়েছিল, সেখান থেকে ফট করে সে হচ্ছে তার চোখ পড়লো জিমির জুতার দোকানে, এবং জিমিকে দেখতে পারলো, এবং তখন বলল, ও তুমি কি ব্যাংকারের ডটারকে বিয়ে করতে যাচ্ছ? বেন বলল। নেক্সট মর্নিং পরের দিন সকালে জিমি টুক ব্রেকফাস্ট, তার হচ্ছে খাবারটা খেয়ে নিল অ্যাডামসের সাথে, তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে, এবং সে যাবে হচ্ছে কোথায়, লিটল রকে। দ্যাট ডে, সেদিন কী করতে, সে তার হচ্ছে বিয়ের স্যুট অর্ডার দিতে, এবং হচ্ছে তার ওয়াইফের জন্য, যাকে সে বিয়ে করতে যাচ্ছে, তার জন্য কিছু গিফট কিনতে। এবং এলমোরে আসার পরে এটাই ছিল তার প্রথম বাড়ির থেকে বেরোনো। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। 1 বছরে সে এর আগে কখনো বাইরে বেরোয়নি। হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সেই জন্য সে ভাবছে যে সে খুব সহজভাবেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তার ব্রেকফাস্ট, পুরো ফ্যামিলি হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে তারা নিচে আসলো। এখানে কারা কারা ছিল, মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, তারপর হচ্ছে জিমি ছিল অ্যানাবেলসের হচ্ছে, মানে জিমির ওয়াইফ যে অ্যানাবেল, তার যে বিবাহিত বোন, তারা ছিল, এবং তাদের 2 মেয়েও ছিল। একটা মেয়ের বয়স হচ্ছে 5 বছর, একটা মেয়ের বয়স হচ্ছে 9 বছর। তারা দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলের পাশে আসলো যেখানে জিমি হচ্ছে ছিল। হি র্যান আপ টু হিজ রুম, সেই জিমি তার হচ্ছে রুমে উপরে উঠলো, এবং হচ্ছে তার সুটকেসটা নিয়ে আসলো। তারপরে তারা সবাই মিলে কোথায় গেল, যে ওয়েন্ট অন টু দ্য ব্যাংকের দিকে গেল। জিমির বুগিও দাঁড়িয়েছিল, ডল গিবসন, এবং হচ্ছে যে তাকে হচ্ছে নিয়ে যাবে রেল স্টেশনের দিকে। সবাই ব্যাংকের ভিতরে প্রবেশ করলো, এবং জিমিও তাদের সাথে গেল। ক্লার্কস আর প্লিজড, এবং যখন হচ্ছে জিমিকে ক্লার্করা দেখলো, তারাও তার এই সুন্দর চেহারা দেখে খুবই মুগ্ধ হলো, এবং হচ্ছে এগ্রিয়েবল, যে হচ্ছে তাদের হচ্ছে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। জিমি তার সুটকেসটা রাখলো। অ্যানাবেল তার সাথে ছিল, তার মানে হবু ওয়াইফ, তার হৃদয় আনন্দে সে হচ্ছে খুবই গদগদ করছিল। ই পুট অন জিমিস হ্যাট, সে জিমির টুপিটা পরলো। পিকড আপ দ্য সুটকেসটাকে যখন তুললো, এবং সে বললো, আমাকে কি ড্রামারের মতন লাগছে না, ড্রাম বাদ্যকারের মতন লাগছে না? সে অ্যানাবেল, মাই রাল্ফ। তখন বললো, এইটা এত ভারী কেন সুটকেসটা, মনে হচ্ছে এর মধ্যে হচ্ছে সোনার বিস্কিট আছে। তখন জিমি বলল, না, এর মধ্যে লট অফ নিকেল প্লেটেড শুজ, নিকেলের যে প্লেট থাকে সেই জুতোর মধ্যে যে লাগানো থাকে, সেই নিকেল প্লেট শু হর্ন আছে এর মধ্যে। আমি এগুলো হচ্ছে রিটার্ন করতে যাচ্ছি, আমি এখন বিয়ে করতে যাচ্ছি, তাই আমাকে খুবই হতে হচ্ছে, আমাকে খুব ভেবেচিন্তে খরচ করতে হচ্ছে। সেই মুহূর্তে কী হলো, সে এলমোর ব্যাংকে মিস্টার অ্যাডামস একটা ভল্ট নিয়ে এসেছে, সিন্দুক নিয়ে এসেছে। মিস্টার অ্যাডামস তার সিন্দুকের ওপর খুব গর্ব অনুভব করছে, যাকে পারছে তাকে দেখাচ্ছে, দেখো এরকম ধরনের সিন্দুক আগে কখনো আসেনি। এটা সিন্দুকটা ছোটো ছিল, কিন্তু নতুন ছিল, খুব সুন্দর।
It fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle. একটা সিঙ্গেল হ্যান্ডেল ছিল, তার সাথে হচ্ছে তার মধ্যে সেই ইস্যুতে কী ছিল, একটা টাইম ক্লকও ছিল। মিস্টার অ্যাডামস মানে ব্যাংকার, সে সবাইকে দেখাচ্ছিল এবং হচ্ছে স্পেন্সার, রাউল স্পেন্সারকেও দেখালো, দেখো আমার ব্যাংকে এটা নতুন এসেছে। হু শোড এ কোটিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, সে কিন্তু হচ্ছে খুব একটা দেখলো কিন্তু খুব একটা গুরুত্ব দিল না, কারণ সে এরকম ভল্ট অনেক দেখেছে। এবং হচ্ছে মিস্টার অ্যাডামস যখন এগুলো দেখাচ্ছিল তখন মে অ্যান্ড আগাথা, ওই দুটো বাচ্চা মেয়ে, তারা কিন্তু লক্ষ্য করছিল চকচকে এই ভল্টটা। আর বাচ্চারা এই জিনিস এরকমই হয়, নতুন জিনিস দেখলে সেই জিনিসটাকে অনুকরণ করে। তারা যখন হচ্ছে কথা বলছিল, পুরো বিষয়টা যখন চলছিল, তখন কিন্তু বেন প্রাইস অলরেডি ব্যাংকে চলে এসেছে এবং সে হচ্ছে তার কুনুইটাকে রেলিংয়ের মধ্যে রেখে রেলিংয়ের মাঝখান থেকে ভিতরের জিনিসটাকে দেখছে। এবং সে টোল্ড দ্য টেলার, সেও তখন হচ্ছে টেলারকে বললো যে তাকে কেউ জিজ্ঞেস করছিল, সে বললো না আমার কিছু চাই না, আমি একজনের জন্য অপেক্ষা করছি। বেন প্রাইস বলল। ফট করে শোনা গেল সেখানে একটা হচ্ছে বিশাল চিৎকার, মহিলাদের গলার আওয়াজ, আর্তনাদ অ্যান্ড এ কমোশন আনপারসিভড বাই দ্য এল্ডার্স মে দা। এবং হচ্ছে কী হয়েছে, জিম ভ্যালেন্টাইন, মিস্টার অ্যাডামস সবাই যখন গল্পে ব্যস্ত ছিল, তখন কী হয়েছে, ওই বাচ্চা দুটো মেয়ে তারা খেলার ছলে কী করছে, তারা খেলার ছলে হচ্ছে মেয়ে যার বয়স হচ্ছে 9 বছরের, সে কী করছে, আগাথা হচ্ছে ভল্টের ভিতরে হয়তো ঢুকেছিল এবং হচ্ছে মেয়ে আগাথার বয়স 5 বছর, সে দরজাটাকে কী করছে, টেনে আটকে দিচ্ছে। এবং হচ্ছে কারণ ওরা দেখছিল যে তার দাদু কী করছিল, ভল্টে কিরম করে ঘোরাচ্ছিল, কী করছিল, তা আগাথা হয়ে করে টেনে দিচ্ছে বোল্টসগুলো। এবং হচ্ছে দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, এবং তখন করার পর তখন হচ্ছে ও তো আটকে গেছে ভিতরে, এবং হচ্ছে অ্যাডাম তখন হচ্ছে চিৎকার করে উঠছে, এটা তার খোলা যাবে না, হি গ্রোন্ড। এবং হচ্ছে আগাথাস মাদার স্ক্রিম, আগাথার মা হচ্ছে চিৎকার করছে হিস্টেরিক্যালি, হাঁস। এবং মিস্টার অ্যাডামস তখন বলে সবাই চুপ করো, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে দরজার সামনে যে চিৎকার করছিল এবং হচ্ছে ইসেকে ডাকছিল, আমাকে শোনো। আমার মেয়েকে বলছিল আমাকে শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট বিয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য, তারা হচ্ছে বাইরের থেকে তার হচ্ছে ভিতরে মূর্ছিত আওয়াজই শুনতে পারছিল, মাই প্রিসিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার। এবং হচ্ছে মা বলছিল, প্রিয় তুমি কি করছো, এবং তার মা বলছিল সে হচ্ছে মারা যাবে, কিন্তু ভিতরে আতঙ্কেই মারা যাবে, কেউ দরজাটাকে খোলো, ব্রেক ইট ওপেন। ক্যানট ইউ মেন ডু সামথিং, তোমরা যেখানে পুরুষরা দাঁড়িয়ে আছো তোমরা কি কিছু করতে পারো না? দ্যার ইজ নট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু কুড ক্যান ওপেন দ্য ডোর। এখানে লিটল রকের আশেপাশে কোনো মানুষই নেই যে এই ভল্ট ভাঙতে পারবে বা খুলতে পারবে। মিস্টার অ্যাডামস এই কথা বলল এবং তার গলা শুকিয়ে গেল। মিস্টার অ্যাডামস স্পেন্সারকে বলল, সে তো বেশিক্ষণ ভিতরে থাকতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে কী হয়ে যাবে, খিঁচুনি শুরু হয়ে যাবে, আতঙ্কে, এবং সেখানে ভিতরে তো অক্সিজেন নেই বেশি, কিছু করা যায় না। আগাথাস মাদার ফ্যান্টিক, আগাথার মা উন্মাদের মতন দরজায় হাত দিয়ে চাপড়াতে লাগলো। সামবডি, কেউ বললো ডিনামাইট ইউজ করতে হবে। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল কী করলো, জিমির দিকে তাকালো। অ্যানাবেল বলতো জিমির হচ্ছে প্রেমিকা, এবং তার তার চোখে ছিল প্রচণ্ড যন্ত্রণার ছাপ, কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে যে হতাশাগ্রস্ত ছিল তা না, কারণ কোনো মহিলার কাছে তার প্রেমিক কিন্তু হিরোই থাকে। তখন সে ভাবছিল যে তার যে লাভার মানে জিমি, সে এটা করে দেবে। ক্যানট ইউ ডু সামথিং, তখন বলে তুমি কিছু করতে পারবে না, ওন্ট ইউ। হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, জিমি তার দিকে তাকালো, হাসলো একটু এবং তার আগ্রহান্বিত চোখে, এবং হচ্ছে বলল, তোমার বুকে যে হচ্ছে গোলাপ ফুলটা আছে সেটা আমাকে দাও। এবং সেটা খুলে, গোলাপ ফুলের যে কুড়িটা সেটা খুলে তাকে দিল। সি প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, সে তার হাতে দিল। জিমি সেটাকে হচ্ছে তার ভেস্ট পকেটে
গুজে দিল। তারপরে সে তার কোটটা খুলে ফেললো এবং স্লিভসটাকে গুটিয়ে নিল, জামার স্লিভসটাকে গুটিয়ে নিল। এবং উইথ দ্যাট অ্যাক্ট, এর সাথে সাথে কী হলো, এতক্ষণ পর্যন্ত কী ছিল, রাউল ডিসপেন্সার ছিল, এবার রাউল ডিসপেন্সার সরে গেল, জিমি চলে আসলো। কারণ জিমি হচ্ছে সিন্দুক ভাঙ্গে, এই জন্য এখানে দেখিয়েছে পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, সবাই আমার সামনে থেকে সরে যাও। জিমি ভ্যালেন্টাইন বলল, হি কমান্ডেড সফটলি, তার সুটকেসটাকে বার করলো, বসালো টেবিলের ওপরে, সমস্ত যন্ত্রপাতিগুলোকে পুরো পরপর করে সাজালো এবং সে একেবারে পুরো তার হচ্ছে ভল্ট ভাঙাতে ইনভলভ হয়ে গেল এবং পুরোপুরি আনকনসাস, চারিদিকে কোনো কিছুর দিকে তার হচ্ছে কোনো খেয়াল নেই। হ্যাঁ, পুরোপুরি সে হচ্ছে করছে, সে তার হচ্ছে শাইনিং যে টুলসগুলো ছিল সেগুলো ব্যবহার করলো। ইন এ ডিপ সাইলেন্স ইমোভেবল, দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার স্পেল, এবং সবাই দেখলো জিমি একটা হচ্ছে অদৃশ্য জগতে চলে গেছে, একটা অদ্ভুত জগতে চলে গেছে। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে জিমির পেট ড্রিলটা, যে বেড ড্রিল আছে সেটা আস্তে আস্তে করে ভল্টের ভিতরে ঢুকে গেল স্টিল ডোরে। 10 মিনিট, 10 মিনিট সময় নিল। তার আগের পূর্বের যে যত সে সিন্দুক ভেঙেছে তার থেকে কম সময় নিয়ে সে কী করলো, সে হচ্ছে বল্টসগুলোকে খুলে ফেললো এবং দরজাটা ওপেন হয়ে গেল সেই বল্টের এবং হচ্ছে আগাথা, যে পুরোপুরি মূর্ছিত হয়ে গিয়েছিল, সে তার মার কোলে এসে পড়লো। জিমি ভ্যালেন্টাইন পুট হিজ কোট, জিমি তার হচ্ছে কোটটাকে পরলো অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং সে হচ্ছে রেলিং ধরে সামনের দরজার দিকে হাঁটতে লাগলো। এবং যখনই সে গেল তখন সে শুনতে পেল দূর থেকে একটা আওয়াজ, রাল বলে। হি নেভার হেজিটেড, সে দ্বিধাগ্রস্ত করলো না। অ্যাট দ্য ডোর, সে দরজায় ছিল কি, একটা বিগ ম্যান, বড় মানুষ, সামহট ইন হিজ ওয়ে। হ্যালো বেন, সেড জিমি। জিমি বলল বেনকে, বেন প্রাইসকে, হ্যালো, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তার মুখে তখনও হাসি ছিল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, চলে এসেছো, ওয়েল লেটস গো, তাহলে চলো যাওয়া যাক। জিমি বললো, তাহলে চলো, তুমি আমাকে নিয়ে চলো জেলে। আই ডু নট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স, আমার মনে হয় না এটা হচ্ছে কোনো পার্থক্য আছে। বেন প্রাইস অ্যাক্টেড রাদার, বেন প্রাইস সমস্ত ঘটনাটাকে কিন্তু দেখলো, দেখার পরে সাথে সাথে সে একটা কনক্লুশনে চলে আসলো, তখন যে জিমিকে অ্যারেস্ট করব না, কারণ এবং হচ্ছে তখন বেন প্রাইস তাকে বলল, তুমি ভুল করছো মিস স্পেন্সার, আমি তোমাকে চিনি না। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনি। তোমার হচ্ছে বুগি রাস্তার ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যাও তুমি হচ্ছে বুগি করে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও। বেন প্রাইস টার্নড, ঘুরলো অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, আস্তে আস্তে করে সে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, চলে গেল। বেন প্রাইসও চলে গেল জিমিকে অ্যারেস্ট না করে। বেন প্রাইস কেন অ্যারেস্ট করলো না? দেখো, বেন প্রাইস কিন্তু একটা ফেমাস ডিটেকটিভ। বেন প্রাইস পুরো দেখলো, পুরো ঘটনাটা দেখলো, দেখার পরে সে বেন প্রাইস বুঝতে পারলো যে জিমি ভ্যালেন্টাইন আগের জিমি ভ্যালেন্টাইন আর নেই। কারণ সে দেখলো যে জিমি ভ্যালেন্টাইন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেই সিন্দুকটাকে ভেঙেছে। সে ভাঙতে নাও পারত, সে জানতো, জিমি জানতো যে আমি যে ভাঙছি আমি ধরা পড়ে যাব। তথাপি জিমি কী করেছে, সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিন্তু সে সেই জিনিসটা ভাবেনি, সে এই জিনিসগুলোকে বেন প্রাইস ভাবলো এবং এটাও দেখলো যে আগের জিমি আর নেই, জিমি অনেক পরিবর্তন হয়েছে। এবার আমি যদি তাকে অ্যারেস্ট করি, জেলে ঢুকিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে তার জীবনটা, সে যা এই ভালো হয়েছে সে আর ভালো থাকবে না, এরপরে তার পুরো জীবনটাই তছনছ হয়ে যাবে। তাই বেন প্রাইস ক্ষমার মাধ্যমে কী করলো, একটা পরিবর্তন ঘটালো। তাই ওহেনরি দেখিয়েছে ক্ষমার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। এই গল্পে অনেক ফিলোসফি আছে। লাভ চেঞ্জেস এভরিথিং, লাভ ইজ দ্য মোস্ট ট্রান্সফর্মার, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়াই পরম গুণ। তারপরে কি, পরিশ্রম, একাগ্রতা, এগুলাও কিন্তু এই গল্পের মধ্যে দেখা আছে। গল্পের শুরুতে কি দেখিয়েছে, গল্পের শুরুতে দেখিয়েছে জিমি ভ্যালেন্টাইন কিন্তু অদ্ভুত একাগ্রতার সাথে জুতো সেলাই করছিল। ওই একাগ্রতাতে জেলের মধ্যে বসে ওইভাবে জেলের মধ্যে থেকে অত সুন্দরভাবে জুতো সেলাই করছিল,
তার মানে কি? তার মানে সে যখন প্রত্যেকটা কাজ করবে সব কাজের মধ্যে তার ওই একাগ্রতাটা থাকবে, আর একাগ্রতা থাকলেই তুমি উন্নতি করবে। জিমি যে এত বড় সিডেল চোর হয়েছিল, বাজে কাজ নিখুঁতভাবে করতে গেলেও তোমার একাগ্রতা লাগবে। এত বড় চুরি, যে বড় বড় যে সে চুরি করতো, যদি একাগ্রতা না থাকতো তাহলে সেটাও পারতো না। ওই একাগ্রতা থাকার জন্যই কিন্তু সে এলমোড়ে এসে কিন্তু হচ্ছে জুতোর বিজনেস খুলে, সে তো কিছুই জানতো না, জুতোর বিজনেসে সফল হয়ে গেছে। কিসের জন্য? একাগ্রতার জন্য। তার সাইনটা কোথায় পাই? একদম গল্পের শুরুতে। জিমি ওয়াজ টিচিং দ্য আপার্স অ্যাসিডুয়াসলি, পরিশ্রমের সাথে এবং একাগ্রতার সাথে। আরেকটা কি? কাজ যখন করতে হবে একদম পুরোপুরি একাগ্রভাবে। আর জিমি যখন হচ্ছে আগাথা ওই এলমোরের ভলটাকে যখন ভাঙছিল, তখন চারিদিকে ও যখন ভাঙা শুরু করলো, একদম কি দেখালো? পুরো আশেপাশে সমস্ত ইসের থেকে সে হয়ে দূরে সরে গিয়ে একদম তার কাজের মধ্যে সে নিযুক্ত। মানে আশেপাশে যে কে আছে কে নেই, কি হচ্ছে না হচ্ছে সব ভুলে গেছে। আমাদেরও কিন্তু এটাই করা উচিত। আমি যখন সকালে ইতিহাস পড়বো তখন আমাকে ইতিহাসটাই ভালো করে পড়া উচিত। আমি যখন খাবো তখন আমাকে খাওয়াটাই ভালো করে করা উচিত। এগুলো কিন্তু ছোটো ছোটো দর্শন। এই দর্শনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যেটা করব সেটাই হচ্ছে একাগ্রভাবে করব, যতটুকু করব। আর জীবনে কোনো কিছু ফেলানো যায় না, এটাও একটা দর্শন এই গল্পে। দেখো, জিমি জেলে বসে জুতো সেলাই করছিল, ওই জুতো সেলাটাই কিন্তু তার পরবর্তীতে জীবনে কী হলো? তার বড় কাজে পরিণত হলো। জিমি যদি জেলে বসে ওই জুতো সেলাই না করতো, না আমি করবো না, এগুলো কেউ করে নাকি, আমি এগুলো কোনোদিনও করিনি, এরকম ছ্যান ছ্যান ফ্যান ফ্যান করতো, তাহলে কি জুতো সেলাইটা ভালো করতে পারতো না? জুতো কীভাবে বানাতে হয়তো সেটা জানতে পারতো না। ওইটাই জানতো বলে সে কী হচ্ছে, মোটে জুতোর বিজনেস করতে পেরেছে। কারণ চুরি ছাড়া তো জিমি কিছুই করতে পারতো না। তাহলে জীবনে যখন যেই কাজটা আমাকে করতে হবে তখন সেই কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করব। এটা কিন্তু দর্শন। পড়াশোনার পরেও ফট করে উচ্চ মাধ্যমিকের পরে ধরো আমাকে 3 মাস কোনো একটা জায়গায় দোকানে কাজ করতে হলো, বা আমাকে কোনো একটা ছোটো পেপারে দিতে হলো, আমি সেটাই ভালো মনোযোগ দিয়ে করব। কাজটা ছোট বলে আমি কি করব না, মনোযোগ দিয়ে করব। জানি না যে ওই কাজের মধ্যেই আমার বিশাল ভবিষ্যতে সফলতার হচ্ছে বীজ লুকিয়ে আছে। এটাই জীবন। তো এতগুলো দর্শন নিয়ে এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা লিখেছে। অসাধারণ গল্প। শুধু গল্প টেক্সটটা পড়লেই হবে না, এই দর্শনগুলোর উপর আমাদের নজর দিতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। আশা করি গল্পটা ভালোই লাগবে তোমাদের, এবং পুরো গল্পটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে। লাস্টে যে দর্শনটা বলা হলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।